যে আমাদের তো মানে পূর্ব অভিজ্ঞতা কিছু কিছু নিতে হয়, ইতিহাস তো অবশ্যই তার পুনরাবৃত্তি ঘটায়। আমরা এটা দেখেছি যে 21-এর নির্বাচনের আগে ভরা জনসভা করেছে বাম, কিন্তু ভোট পায়নি। এই কলকাতার মানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের কথা বলছি আমি, অন্য গ্রামগঞ্জের কথা বলছি না। দ্বিতীয়ত, আপনাদের কাছে আহ্লাদের বিষয় এটা হতে পারে রাজনৈতিক দল হিসাবে 11 বিধানসভার কথা, হ্যাঁ 11 বিধানসভার আগে, 11 বিধানসভার আগেও বলছে, এবং 21-এর সময়ও যে সমস্ত মিছিল মিটিংগুলো হয়েছে বামেদের সেগুলো হিউজ। মানে দেখুন, ক্ষমতার থেকে যাওয়ার 10 বছর পর বামেরা যে মিছিল যে অ্যারেঞ্জমেন্ট করছেন দেখার মতো, কিন্তু ভোট সেইভাবে কনভার্ট হলো না, এমনকি একটা বিধানসভা আসনও বামেরা পেল না। আমার কথা এই যে মানুষেরা আসলেন এখানে, এটা কি বিজেপির প্রতি অনুগত মানুষেরা, নাকি প্রধানমন্ত্রী মূলত এমন একটা মুখ যে লাইমলাইটের মধ্যে থাকা, তাকে দেখতে মানুষ আসলেন? তৃতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে ছোট মাঠটা অ্যারেঞ্জ করা, এই নেতাজি মাঠ বলে, আমি জানি না এই মাঠের ক্ষেত্রফল কত, এটা আমার একটা অজ্ঞত, আমার রিপোর্টারকে জিজ্ঞেস করা হয়নি যে ভাই এর ক্ষেত্রফলটা কত বা কত বড় মাঠ। কিন্তু আপনারা কি ভেবেছিলেন যে কম লোক হবে? এটা কি আপনাদের ওভার এক্সপেকটেশন হলো? মানে কোন, আর অন্যদিকে তৃণমূল বলছে এটা একটা ফ্লপ শো, তারও উত্তর আপনি কি দেবেন? দেখুন, ফ্লপ শো কিনা তার উত্তর আমার মনে হয় আর দেওয়ার অবকাশ থাকে না। এই যে আপনি এখনো দেখাচ্ছেন মাঠের যে পরিস্থিতিটা দেখাচ্ছেন, যে মাঠের দেখুন আপনি শেষটা পরিষ্কার দেখতে পাবেন না, যেটুকুনি বুঝতে পারবেন, আমি বাইট শোনালাম, যেটা বুঝতে পারবেন যে মাঠের কোথাও তিল ধারণের জায়গা নেই। আর বহু বলতে আমি আপনাকে বলছি, হাজারে হাজারে মানুষ তারা মাঠে পা রাখার জায়গা পায়। সুতরাং ফ্লপ শো আজকের দিনে, আমি কিছুদিন আগে দেখছিলাম ওই কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে তৃণমূলের একটা বড় সভা ডেকেছিল, 100-2 মতো চেয়ার ছিল, বোধহয় 50টায় লোকজন বসেছিলেন, বাকি 150 লোক বোধহয় আসার অপেক্ষায় মিটিং শেষ হয়ে গেছিল। সেটা একটা আইসোলেটেড ইভেন্ট হতে পারে। কথা আপনি কেন বলবেন না? 21শে জুলাইয়ের কথা আপনি কেন বলবেন না? তিল ধারণের জায়গা থাকে না, বহু মানুষ সভাস্থলে আসতে পারে না, মাইকে ভাষণ হয় মমতা ব্যানার্জি শিয়ালদা স্টেশনে, হাওড়া স্টেশনে দাঁড়িয়ে মানুষ শোনেন। আবার এটাও দেখেছেন বোধহয় এবারের 21শে জুলাইতে মমতা ব্যানার্জি বলতে উঠেছেন আর পিছন থেকে আস্তে আস্তে জনজন কেটে পড়ছে, সেটাও দেখা গেছে। যাক, এখন ফ্লপ শো না হিট শো এটা বিতর্কের বিষয়বস্তু না, এটা তৃণমূল মুখপাত্র বলতেই পারেন। অত মানুষ আজকাল ওনারা দেখতে পান না, তাই মানুষ সম্পর্কে ধ্যান ধারণাটা ওনাদের চলে গেছে হয়তো। যেটা বলছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে, দেখুন এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে সমস্ত রাজনীতি, বর্ণ বা যে কোনো বিচার মানসিকতার ঊর্ধ্বে উঠে আজকে পৃথিবীর বুকে নিজের এমন একটা কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পেরেছেন, যেটা শুধু ভারতকে জগৎসভায় জায়গা দিয়েছে তাই নয়, ভারতকে পৃথিবীর মানুষ বিশ্বগুরু হিসাবে মানছে। তাই এটা তো একটা ফ্যাক্ট যে মোদিজি আসছেন শুনে দলমত নির্বিশেষে মানুষের ভিড় প্রতিটা জায়গায়। আপনি বলছেন এই দলের মধ্যে বামের লোক ছিল, তৃণমূলের লোক ছিল, বিজেপির লোকও ছিল, সর্বোপরি সাধারণ মানুষ ছিল যারা মোদি ক্যারিশমার জন্য ওখানে। আমি আপনার শেষের কথাটাতেই যাব। আচ্ছা, আমি আপনার শেষের কথাটাতেই যাব। যারা আজকে নরেন্দ্র মোদীকে দেখতে এসেছেন তাদের আমি এই মানে সংকীর্ণ পলিটিক্যাল ক্লাসিফিকেশনে ফেলে তাদের ওই মানে দলে দলে তাগাড়ে ওই মাঠের দিকে যাওয়ার চেষ্টাকে আমি ছোট করব না, কিন্তু তাদের আমি জনতা জনার্দন হিসাবেই দেখব। কিন্তু তাদের ভোট কি বিজেপির দিকে যাবে? এটা খুব একটা ভাইটাল প্রশ্ন। ঠিকই বলেছেন। দেখুন, পশ্চিমবঙ্গে যদি আপনি বিজেপির গ্রোথ মডেলটা দেখেন, এটা কিন্তু খুব মানে একটা পশ্চিমবঙ্গের সিনার্জেটিক গ্রোথ, এটা কিন্তু একটা ইনঅর্গানিক এক্সপোনেনশিয়াল এরকম গ্রোথ নয়। আমাদের দল একসময় পশ্চিমবঙ্গে এরকম অবস্থা ছিল, বাম জমানায় বামেরা বলতো পশ্চিমবঙ্গের বুকে একটি ছোট্ট পলিটিক্যাল শিশু জন্ম নিয়েছে, তাদের এখন ওই সমস্ত বলতো নাক টিপলে দুধ বেরোয় এটসেট্রা। এইভাবে আমাদের দিনের পর দিন বামেরা আমাদের টিটকিরি করেছে, আমরা শুনেছি, আমরা কাজ করেছি, আমরা সংগঠন তৈরি করেছি, আমরা মানুষের কাছে গিয়ে আমাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছি, আমরা মানুষকে বোঝাবার চেষ্টা করেছি যে পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুর শেষ আবাসভূমি, একে যদি কেউ সুরক্ষিত রাখতে পারে সে হচ্ছে ভারতীয় জনতা পার্টি। দেখুন, ধীরে ধীরে আমরা কিন্তু 1.5%, 2% ভোটের শেয়ার থেকে আস্তে আস্তে আমরা 15% ক্রস করেছি, 20% ক্রস করেছি। এক সময় আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল শুধু নয়, আগামী কয়েক মাস পর পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের চালিকা শক্তিতে পরিণত হতে চলেছে। কিন্তু এখানে দুটো জিনিসই, আমি 19 থেকে 24-এর লোকসভায় আপনাদের ডিগ্রোথ হলো কেন? দেখুন, আমি দুটো ভোটের অ্যাসপেক্ট দুরকম। 21-এ এটা সত্যি কথা, 21-এ তৃণমূলের লাগামহীন মানে দুর্নীতির উপর তিতি বিরক্ত হয়ে
ভারতীয় জনতা পার্টিতে নতুন ভোটারের সংখ্যা প্রচুর বৃদ্ধি পেয়েছিল। হ্যাঁ, এটাও ঠিক, তার সাথে অন্যান্য দল থেকেও অনেকে জয়েন করেছিলেন। তারপরে 21-এর ভোটের পর আপনি যদি আমাদের 21-এর ভোটের আগে 3 থেকে 77, এটাকে আমরা জয়গাথা বলি। হ্যাঁ, আমাদের না, টার্গেট আরো বড় ছিল, definitely দেখছি তো। আমাদের টার্গেট আরো বড় ছিল। আমরা তখনও এক্সপেক্ট করেছিলাম, আমরা আশা করেছিলাম যে আমরা হয়তো সরকার তৈরি করার নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবো, কিন্তু পারিনি। রাজনীতিতে সার্টেন বলে কিছু হয় না। আমরা চেষ্টা করে গেছি আমাদের সংগঠনের প্রতিটা কর্মী, বুথ কর্মী থেকে শুরু করে যারা বুথের এজেন্ট পর্যন্ত হয়, বুথ সভাপতি থেকে শুরু করে জেলা সভাপতি থেকে শুরু করে রাজ্য সভাপতি, তারা প্রত্যেকে নিরলসভাবে চেষ্টা করে 3 থেকে 77-এ আমাদের বিধায়ক সংখ্যা তুলেছিলেন। তার সাথে আমাদের ভোটের যে শেয়ার, আপনি ভোট শেয়ারের কথা বললেন, আমরা 21-এর বিধানসভায় মোরাললেস 42%-এর কাছাকাছি ভোট। 21-এর পরে তো এবং জল অনেক গড়িয়েছে দাদা। 24-এও আমরা 38%-এর কাছাকাছি ভোট পেয়েছি। ভোট তো কমলো না, বাড়লো। 38 লক্ষ মানুষের আমরা আশীর্বাদ একদম, পেয়েছি। এটা 21-এর কথা বলছেন আপনি। না, আমি 21-এর কথা বললাম, তারপরে আমি 24-এর লোকসভার কথা বললাম। তাহলে এই আমাদের